হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম তার জন্য একটা নতুন স্ট্র্যাটেজিকের সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজটা হচ্ছে সেট নাম্বার 1। তো আজকে আমরা সেট নাম্বার 1-এর মধ্যে বেস্ট কিছু কোয়েশ্চেন্স অ্যানালিসিস করব, যেই প্রশ্নগুলো শুধুমাত্র সি এবং ডি নয় ভাই, যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো ভাই নিচে কমেন্ট করো না যে এইটা কি এই এক্সামের জন্য আমি দিতে পারবো। সব পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার কারণ প্রশ্ন তো আর ভাই মঙ্গল গ্রহ থেকে আনবে না, এখান থেকেই দেবে। তাই এই প্রশ্নগুলো সব পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, এবং স্পেশালি হচ্ছে তুমি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দিচ্ছ তারা কিন্তু এইটা কিন্তু খুব পরিমাণে যত্ন সহকারে দেখবে, একদম মিস করবে না। তো আজকে সেট নাম্বার 1 করব, এরপরে সেট নাম্বার 2, 3, 4। তো আগেই বলি, এই সিরিজটা আমি কন্টিনিউ করব, কিন্তু ভাই তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি বলো হ্যাঁ স্যার কন্টিনিউ করুন, লাইক অ্যান্ড শেয়ার করো, তাহলে অবশ্যই এটা পর 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 কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে? তো চলো আর বেশি না কথা বলে এবার আমরা ক্লাস শুরু করতে যাই। তো প্রশ্ন নাম্বার 1-এর দিকে যাই, চলো। প্রথম প্রশ্ন, চলো দেখো প্রশ্ন নম্বর 1 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, দেখো বাংলা ইংরেজি দুটোই আমি রেখেছি যাতে সবারই সুবিধে হয়। বলছে যে, কি বলছে না, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেটাকে আমরা বিমস্টেক বলি। কি বলি? বিমস্টেক। আর এই বিমস্টেক হচ্ছে একটা গ্রুপ, রিজিওনাল গ্রুপ। এই যেমন হচ্ছে তোমার সার্ক হয়, যেমন G20, G7, এই যেমন গ্রুপ হয় বিভিন্ন দেশের। কেন তারা বানায় গ্রুপগুলো? তার কারণ নিজেদের মধ্যে সম্পর্ক আরো বেশি গভীর করবার জন্য, সেটা ট্রেড রিলেটেড হতে পারে, কালচারাল হতে পারে, বিভিন্ন রকমের। সেই রকমই একটা হচ্ছে রিজিয়নাল বা গ্রুপ হচ্ছে তোমার বিমস্টেক। তো বলছে এই চারটি অপশনের মধ্যে বিমস্টেকের মেম্বার 9 কারা। চলে দেখবো বিমস্টেকের মেম্বার 9 কারা। তার আগে দেখে নেই, এটা স্থাপিত হয়েছিল সবার প্রথমে 1997 সালে, যার হেডকোয়ার্টার স্থাপন করা হয়েছে বাংলাদেশের ঢাকাতে। বাংলাদেশের ঢাকাতে স্থাপিত হয়েছে, এবং হচ্ছে এর সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা 7টি রয়েছে, 7টা। আর এইটা হচ্ছে কিভাবে মনে রাখবো, দেখো এইভাবে মনে রাখবে, বে অফ বেঙ্গল এইটার মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে বে অফ বেঙ্গল মানে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে বিমস্টেকের সদস্য হবে, ঠিক আছে? যেমন এই যে দেখো, সবার প্রথমে কে রয়েছে? সবার প্রথমে বিগ ব্রাদার ইন্ডিয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ, 3 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা, মনে থাকবে, এবং 4 নম্বর চলে যাও নেপাল, এবং 5 নম্বরে ভুটান। এই কটা হচ্ছে সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়ার দেশ। এই 5টা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, হচ্ছে এটার পার্ট দক্ষিণ এশিয়া। 5টা দেশ হয়ে গেল, ঠিক আছে? আর দুটো হচ্ছে, এক হচ্ছে তোমার মায়ানমার মানে হচ্ছে 6 নম্বর এটা, এবং 7 নম্বর হচ্ছে থাইল্যান্ড। এই দুটো হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এবং পূর্ব, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। তো এই 7টা দেশ মিলে হচ্ছে তোমার তৈরি করেছে বে অফ বেঙ্গল, মানে হচ্ছে তোমার বে অফ বেঙ্গলের আশেপাশে যে কটা দেশ রয়েছে তারা হচ্ছে বিমস্টেক তৈরি করেছে। বিমস্টেকের পুরো নাম জিজ্ঞেস করলে বলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি, মানে অনেক সেক্টরের ক্ষেত্রে, মাল্টি সেক্টরাল, টেকনিক্যাল তার মধ্যে একটা, ইকোনমিক একটা, এবং হচ্ছে তোমার কালচারাল কোঅপারেশন, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিমস্টেক। ওকে, মনে থাকবে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অপশনের মধ্যে তোমার এই 7টা দেশ হবে, কিন্তু এখানে পাকিস্তান দিয়ে বসে রয়েছে, তার কারণ হচ্ছে পাকিস্তান হচ্ছে আরব সাগরের তীরে, বে অফ বেঙ্গলের মধ্যে নয়। দেখো এইখানে নেপাল অ্যান্ড ভুটান রয়েছে। এবারে নেপাল আর ভুটান দেখো ডাইরেক্ট বে অফ বেঙ্গলের সাথে কোনো অ্যাক্সেস নেই, কিন্তু এদের যদি কিছু রপ্তানি এবং আমদানি করতে লাগে তাহলে কিন্তু কলকাতা বন্দরের মাধ্যমেই করে থাকবে। কলকাতা বন্দর, তাহলে কলকাতা বন্দরের মাধ্যমে তারা হচ্ছে বে অফ বেঙ্গলের অ্যাক্সেস পায় ভারতের মধ্যে দিয়ে। তো সুতরাং এই দুটো হচ্ছে ভারতের সাথে ভালো সম্পর্ক, বন্ধু দেশ, সেই জন্য বিমস্টেকের পার্ট হয়েছে। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে ভারতীয় সংবিধানে কোন সংশোধনী দমন ও দিউকে গোয়া থেকে পৃথক করেছে, গোয়া থেকে আলাদা করে দিয়েছে হচ্ছে কোন ইয়েতে? দেখো গোয়া পার্ট হয়েছিল সবার প্রথমে 1961 সালে, ঠিক আছে, ইউটি হিসাবে মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, যার জন্য তোমার 12 নম্বর অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়। দেখো এটা কিন্তু হচ্ছে তোমার স্ট্যাটিকের কোশ্চেন, কিন্তু স্ট্যাটিক জিকে তো আসে এবং পলিটিরও কোশ্চেন হয়ে যাবে, কিন্তু এটা স্ট্যাটিকের বেশি প্রশ্ন। সংশোধন হয় 12 নম্বর সংশোধনী হয়, এবং এই 12 নম্বর সংশোধনী হয়েছে 1962 সালে। তো 61 সালে গোয়া ভারতের অংশ হয়, কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু আইনটা পাশ হয়েছে 12 নম্বর সংশোধনী করানোর পরে 1962-তে। এবার এই আইনটাকে আরো বেশি ইমপ্রুভ করা হয়, এবং হচ্ছে 1987 সালে এই 56তম অ্যামেন্ডমেন্ট করানো হয়, 56তম অ্যামেন্ডমেন্ট করানো হয়। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, অ্যামেন্ডমেন্ট করানো হয়। এইটা করানো হয় হচ্ছে 30শে মে। আর 30শে মে থেকে গোয়া হয়ে যায় একটা স্টেট।
গোয়া হয়ে যায় একটা রাজ্য, যখন গোয়া স্টেট হয়ে যায়, রাজ্য হয়ে যায়, তখন এগুলো কিন্তু ইউনিয়ন টেরিটরি হিসেবেই থেকে যায়। তো 56 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গোয়াকে রাজ্য বানানো হয় আর এগুলোকে আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে, গোয়া থেকে, মনে রাখবে। আর গোয়া যখন 1961 সালে তোমার ভারতের অংশ হচ্ছে, তখন হচ্ছে 19 ডিসেম্বর, এই সময় হচ্ছে তোমার ইন্ডিয়ান আর্মি গোয়াতে আক্রমণ চালায়, মানে হচ্ছে গোয়াকে কারণ হচ্ছে গোয়া কাদের আন্ডারে ছিল, পর্তুগিজদের আন্ডারে ছিল। তো গোয়া পর্তুগিজদের আন্ডারে ছিল ভারত স্বাধীন হওয়ার পরে 1961 পর্যন্ত, পর্তুগিজরা গোয়াকে ছাড়ছিলই না। তাই গোয়া হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই গোয়া ভারতকে নিতেই হবে। সেই কারণে হচ্ছে পর্তুগিজদের সাথে ভারতীয় আর্মি লড়াই করে। সেই লড়াইয়ের জন্য 19 ডিসেম্বর 1961 সালে একটা হচ্ছে নাম মনে রাখবে, গোয়া লিবারেশন ডে। কি বললাম? গোয়া লিবারেশন, গোয়া লিবারেশন দিবস হিসাবে পালন করা হয় হচ্ছে এই 19 ডিসেম্বরটাকে। তার কারণ এই দিনই হচ্ছে 1961 সালে গোয়া স্বাধীন হয়েছিল পর্তুগিজদের থেকে, ঠিক আছে। তো মনে রাখবে 19 ডিসেম্বর হচ্ছে গোয়া লিবারেশন ডে। চলো নেক্সট। আর অপারেশন বিজয় করা হয় এই জায়গাটাতে। এই জায়গায় আর্মি যেই অপারেশনটা শুরু করেছিল, আর্মি করেছিল অপারেশন বিজয়, অপারেশন বিজয় শুরু করেছিল, বিজয় খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো তারপরে বলছে জাতীয় যুদ্ধ স্মারক কোথায় রয়েছে, ন্যাশনাল ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে মুম্বাই, তোমার হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে। 2019 সালে নরেন্দ্র মোদী এটাকে ইনঅগারেট করেছে। ভারতের যত হচ্ছে ভারতীয় জওয়ানরা রয়েছে, সেনা জওয়ানরা, সশস্ত্র বাহিনীর সেনা জওয়ানরা দেশের জন্য প্রাণ দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অপারেশন করতে গিয়ে। তো তাদের যে দেশের প্রতি তাদের আত্মত্যাগ, সেই জন্য তাদের ডিটেল নাম ধাম, কোথায় মারা গেছে, কি জন্য মারা গেছে, তাদের যে বলিদান, সেই সমস্ত কিছু হচ্ছে তোমার ওয়ার মেমোরিয়ালে সুন্দর করে গুছিয়ে ইয়ে করা, সাজানো হয়েছে, তোমার স্মারক বানানো হয়েছে, ঠিক আছে। তার ফ্যামিলিরা, তার আত্মীয় স্বজনরা সেখানে যায়, সেখানে দেখে, তারা মনের যে আবেগগুলো সেগুলো শেয়ার করে তাদের সামনে বসে। তো এই জন্য এটা বানানো হয়েছে, খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ। নিউ দিল্লিতে রয়েছে এটা। 4 বলছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত কোন রাষ্ট্রদ্বীপটি প্লিজেন্ট আইল্যান্ড নামে পরিচিত? প্লিজেন্ট আইল্যান্ড বলা হয় তোমার নারৌকে। দেখো কোথায় রয়েছে নারৌ, নারৌ রয়েছে এইখান থেকে, দেখো এটা অস্ট্রেলিয়া, নারৌ হচ্ছে এটা অস্ট্রেলিয়া, এটা সাউথ, এটা ইস্ট। তো সাউথ ইস্ট থেকে তোমার 400 কিলোমিটার যদি আমরা 400 কিলোমিটার যদি আমরা নর্থ ইস্টে যেতে চাই, তোমার এটা নর্থ, এটা ইস্ট। তো 400 কিলোমিটার যে নর্থ ইস্ট যাই, কোথা থেকে? সিডনি বন্দর থেকে, তাহলে পাবো একটা আইল্যান্ড কান্ট্রি, এটাকে বলা হয় নারৌ। আর এইটা পুরো তোমার হচ্ছে নিরক্ষরেখার মধ্যে অবস্থিত। আর এখানে নিরক্ষরেখার অবস্থিত হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়, খুব ঘন জঙ্গল এবং মনোরম পরিবেশ। সেই জন্য এই যে নারৌ আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, যার ক্যাপিটাল হচ্ছে ইয়েরেন, তো এইটা হচ্ছে তোমার প্লিজেন্ট আইল্যান্ড নামে পরিচিত, প্লিজেন্ট আইল্যান্ড নারৌ, ঠিক আছে। আর এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং হচ্ছে ওশেনিয়া মহাদেশের একটা, মাইক্রোনেশিয়া বলা হয়, মাইক্রোনেশিয়া একটা দেশ, ঠিক আছে, ছোট্ট একটা দেশ, আইল্যান্ড কান্ট্রি। অপারেশন ডিজিটাল বোর্ড, এই অপারেশনটা কি ক্ষেত্রে বানানো হয়েছিল, মানে কি জন্য, উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল এডুকেশন, মানে ভারতের শিক্ষাকে আরো বেশি ডিজিটালাইজ করতে হবে, যাতে শিক্ষার্থীরা অডিও এবং ভিজুয়াল পুরো ক্লাসে বসে দেখে। যেমন মনে করো শিক্ষক কিছু তাদেরকে পড়াচ্ছে কোনটা, যেমন আমি এই তোমাদের একটু আগে নারৌ সম্পর্কে দেখালাম, আমি লাইভ তোমাদের দেখিয়ে দিলাম, এটা ম্যাপ অস্ট্রেলিয়াতে, এখানে তোমাদের মাথায় একটা আইডিয়া বসে গেল যে ভারত দেশ থেকে কোন দিকে গেলে নারৌকে আমরা খুঁজে পাবো। এই যে আইডিয়াটা হলো, এইটাই হচ্ছে ডিজিটালের বোর্ডের মাধ্যমে হয়েছে। তাই এই ধরনের এডুকেশনই দেওয়ার জন্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে বা স্কিম নিয়েছে, সেই স্কিমটাকেই বলা হচ্ছে অপারেশন ডিজিটাল বোর্ড। তোমাদের আমি পড়িয়েছিলাম পঞ্চবার্ষিকীতে অপারেশন ব্ল্যাক বোর্ড নেওয়া হয়েছিল। অপারেশন ব্ল্যাক বোর্ড 1987 সালে নেওয়া হয়েছিল রাজীব গান্ধীর সময়, সপ্তম পঞ্চবার্ষিকীতে সময় নেওয়া হয়েছিল। এটা কি ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড। সেই সময় অনুযায়ী হচ্ছে ভারতের এডুকেশনকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, যে তোমার ব্ল্যাকবোর্ড দিতে হবে, চক দিতে হবে, ডাস্টার দিতে হবে, বেঞ্চ দিতে হবে শিক্ষার্থীদের, এবং হচ্ছে লাইব্রেরি বানাতে হবে, সুস্বাস্থ্য বাথরুম এবং হচ্ছে তোমার সুস্বাস্থ্যপূর্ণ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, বা যাতে শিক্ষার্থীরা একটা আবার পুরোপুরি আর কি আদর্শ শিক্ষা ক্ষেত্রে তারা বড় হয়। এটা ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড 1987 সালে। আর এইটা হচ্ছে অপারেশন ডিজিটাল বোর্ড, তোমার এডুকেশনের ক্ষেত্রেই হবে, অপশন নাম্বার এতে রয়েছে, ঠিক আছে। চলো তারপরে 6 বলছে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট পালিত হয়। হকির জাদুঘর কাকে বলা হয়? ধ্যানচাঁদ। তো এই ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে তোমার 29শে আগস্ট, ঠিক আছে, মনে থাকবে। তো সেই দিন অনুযায়ী আমরা ক্রীড়া দিবস পালন করে থাকি, বুঝতে পারলে?
আর এই যে ধ্যানচাঁদ, ধ্যানচাঁদের নামে দুটো পুরস্কার রয়েছে, দুটো। একটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, যেটা হচ্ছে তোমার রাজীব গান্ধী খেল রত্ন ছিল 1991 সালে। এই রাজীব গান্ধী খেল রত্নটাকেই পরবর্তীতে 2021 সালে বানিয়ে দেওয়া হয়। 2021 সাল থেকে এটাকে বানিয়ে দেওয়া হয় কি, 2021 সাল থেকে এটাকে করে দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতবর্ষের খেলার থেকে সর্বোচ্চ পুরস্কার। ভারতবর্ষের খেলার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, 1921 থেকে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রাজীব গান্ধী খেলরত্ন ছিল, বুঝেছো? আচ্ছা, তো এইটা একটা হলো। আরেকটা হচ্ছে মেজর খেলরত্ন, মানে তোমার কি বলে ধ্যানচাঁদ পুরস্কার। ধ্যানচাঁদ পুরস্কার হয়েছিল তোমার 2002 সালে, 2002 সালে। তাহলে ধ্যানচাঁদের নামে দুটো, একটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, আর একটা হচ্ছে শুধু ধ্যানচাঁদ পুরস্কার। 2020, কুড়ি নয়, এটা 2002 সালে হবে, হ্যাঁ, 2002 সালে, মনে থাকবে? চলো তারপরে বলছে সাবির খান এবং রামনারায়ণ এরা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এরা একজন হচ্ছে তবলা বাদক সাবির খান, এবং হচ্ছে রামনারায়ণ হচ্ছে সারেঙ্গি বাদক, বুঝলে? সাবির খান, ওকে। চলো তারপরের প্রশ্ন। বলছে যে যা সঠিকভাবে মেলেনি এদের মধ্যে কোন, এটা ডে রয়েছে স্পেশাল, এবং হচ্ছে তোমার কিছু বিশেষ বিশেষ দিন রয়েছে, তো কোনটা মেলেনি? যেমন ওয়ার্ল্ড পপুলেশন ডে 1 জুলাই একেবারে মিলেছে। ওয়ার্ল্ড হিন্দি ডে জানুয়ারি 10 জানুয়ারি মিলেছে। তোমার লিটারেসি ডে 18 সেপ্টেম্বর একেবারে তাই। ওয়ার্ল্ড মিল্ক ডে হচ্ছে 1 জুন হবে, 1 জুন, তো জুলাই নয়, অপশন নাম্বার ডি। ভুলটাই খুঁজতে বলেছে, আমরা ভুল খুঁজে দিলাম, ঠিক আছে। আচ্ছা চলো তারপরের প্রশ্ন। শার্লক হোমস চরিত্রটি কে সৃষ্টি করেছে? শার্লক হোমস একটা গোয়েন্দা চরিত্র, যেমন আমাদের হচ্ছে ব্যোমকেশ বক্সী, ফেলুদা, তেমনি তোমার হচ্ছে কিরিটি, এরকমই একটা গোয়েন্দা চরিত্র হচ্ছে শার্লক হোমস। এই সৃষ্টিকর্তা হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে তোমার আর্থার কোনান দোয়েল। কি নাম? আর্থার কোনান দোয়েল, তিনি হচ্ছেন শার্লক হোমস চরিত্রটি সৃষ্টি করেছে, ঠিক আছে। বেশ, বাকিগুলো দেখে নিই। বাকিগুলোর মধ্যে হচ্ছে ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং হচ্ছে কোনটা জানো? আর একটা খুব বিখ্যাত একটা চরিত্র, কি বলতো? বলছে 007 জেমস বন্ড। জেমস বন্ড এই চরিত্রটা সৃষ্টিকর্তা ইয়ান ফ্লেমিং। বব মন্টানা, অনেকেই শোনোনি, আমি শুনিয়ে দিচ্ছি। আর্চি নামক একটা কার্টুন আসতো একটা সময়, এটা হচ্ছে তোমার এই চরিত্রটা সৃষ্টি করেছে বব মন্টানা। কিন্তু বব কেন খুব বিখ্যাত, ব্যাটম্যান। ব্যাটম্যান চরিত্রের সৃষ্টি করা হচ্ছে তোমার হচ্ছে বব কেন, ঠিক আছে। চলো তারপরে। কোন সংশোধনীর অধীনে গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়া হয়েছে? এই যে বললাম একটুখানি আগে, কেন্দ্রশাসিত অঞ্চল। গোয়া ভারতের পার্ট হয় 1961 সালে, আর 1962 সালে পাশ হয় হচ্ছে 12তম অ্যামেন্ডমেন্ট, আর এর মাধ্যমেই হচ্ছে তোমার গোয়াকে ইউনিয়ন টেরিটরির পার্ট বানানো হয়, ইউনিয়ন টেরিটরি করা হয়, ঠিক আছে। আর স্টেট হয় হচ্ছে এটা 56তম অ্যামেন্ডমেন্ট 30শে মে স্টেট করা হয়। ওয়াকিং উইথ দ্য কমরেড এই বইটা কার লেখা? ওয়াকিং উইথ দ্য কমরেড এই বইটা লেখা হচ্ছে তোমার অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়ের একটা বিখ্যাত বই আছে গড অফ স্মল থিং, যার জন্য তাকে হচ্ছে তোমার ম্যান বুকার প্রাইজও দেওয়া হয়েছে, ঠিক আছে। বুকার প্রাইজও দেওয়া হয়েছে অরুন্ধতী রয়কে। আচ্ছা, ঝুম্পা লাহিড়ী ইন্টারপ্রিটার অফ মেলাডিজ, কি বললাম? ইন্টারপ্রিটার্স অফ মেলাডিজ। ইন্টারপ্রেটার অফ মেলাডিজ এই বইটা হচ্ছে ঝুম্পা লাহিড়ীর লেখা, এর জন্য তাকে পুলিৎজার দেওয়া হয়েছে। ঝুম্পা লাহিড়ী পুলিৎজার পেয়েছে কিন্তু, ঠিক আছে। কিরণ দেসাইয়ের একটা বই আছে খুব বিখ্যাত। কিরণ দেসাইয়ের বইটার নাম হচ্ছে, চলো একটা কালি চেঞ্জ করে নিই, সেই বইটার নাম হচ্ছে দ্য ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স অফ লস। এই বইটা কিন্তু কিরণ দেসাইয়ের লেখা, ঠিক আছে। ঝুম্পা লাহিড়ীর আরেকটা খুব বিখ্যাত বই আছে দ্য নেম শেক, দ্য নেম শেখ, ঠিক আছে। দ্য নেম শেখ এই বইটা হচ্ছে ঝুম্পা লাহিড়ীর লেখা। দেন হচ্ছে ইতমাদুল্লাহর টোম, এই বইটা এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, অনেকবার দেখেছি আমি, বিশেষ করে রেলওয়ে তো এই কোশ্চেনটা দিয়েছে যে ইতমাদুল্লাহর সমাধি ক্ষেত্র কোথায় রয়েছে। ইতমাদুল্লাহ সমাধি ক্ষেত্র রয়েছে আগ্রা শহরে। এবার ভাই এই ইতমাদুল্লাহ কে? ইতমাদুল্লাহ হচ্ছে তোমার নূরজাহানের পিতা, তার আসল নাম হচ্ছে গিয়াস বেগ। আসল নাম হচ্ছে গিয়াস বেগ, ঠিক আছে। গিয়াস বেগ হচ্ছে তার আসল নাম। কি নাম বললাম? গিয়াস
বেগ হচ্ছে তার আসল নাম, প্রকৃত নাম। পরবর্তী ইতমাদুল্লাহ নাম হয় নূরজাহানের হচ্ছে বাবা ছিলেন, কিন্তু নূরজাহানকে, নূরজাহান হচ্ছে জাহাঙ্গীরের পত্নী, তো জাহাঙ্গীরের শ্বশুর মশাই গিয়াস বেগ, নাম হচ্ছে ইতমাদুল্লাহ। ইতমাদুল্লাহ টোম্ব, আর ইতমাদুল্লাহ টোম্ব কোথায় রয়েছে? আগ্রাতে রয়েছে। দেখবে কোথায় ইতমাদুল্লাহ টোম্ব? এই যে এইটা হচ্ছে ইতমাদুল্লাহ টোম্ব, ভুলবশত এখানে পড়ে গেছে। এটা হচ্ছে ইতমাদুল্লাহর সমাধি। এটাকে দেখতে অনেকটা তাজমহলের মতন লাগছে না? কিন্তু এটা তাজমহলের আগে নির্মিত হয়েছে, আগে নির্মাণ করা হয়েছে, তাই এটাকে বেবি তাজও বলা হয়। ঠিক আছে, বেবি তাজ আগ্রাতে রয়েছে। চলো তারপরে দেখি কি আছে কোশ্চেন। বলছে যে 14 নম্বর, বলছে টেংবোচে মনাস্ট্রি কোথায় রয়েছে? টেংবোচে মনাস্ট্রি কোথায় রয়েছে? ভারতে তো নেই এটা, এটা রয়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপালে রয়েছে। নেপালে রয়েছে টেংবোচে মনাস্ট্রি। ঠিক আছে, অরুণাচল প্রদেশে রয়েছে হচ্ছে তাওয়াং মনাস্ট্রি, তাওয়াং, তাওয়াং রয়েছে হচ্ছে তোমার অরুণাচলে। আর এটা হচ্ছে ভারতের বৃহত্তম, বৃহত্তম মনাস্ট্রি কাকে বলে? মনাস্ট্রি বলা হচ্ছে বৌদ্ধ মঠ। গেছো কোনোদিনও দার্জিলিং এ? এই ধরনের বৌদ্ধরা যেখানে থাকে তাদের আরাধ্য জায়গা যেটা, সেটা হচ্ছে মনাস্ট্রি বলে, পাহাড়ের ওপরে হয়। এই যে মনাস্ট্রি বৌদ্ধ মঠ, এটা হচ্ছে টেংবোচে মনাস্ট্রি। আর ভারতের সব থেকে তোমার হচ্ছে বৃহত্তম যেটা, সেটা হচ্ছে তোমার তাওয়াং মনাস্ট্রি, অরুণাচল প্রদেশে। এবার যদি সিকিম কোনোদিনও বেড়াতে যাও, গ্যাংটক যদি বেড়াতে যাও, গ্যাংটক গেলে অবশ্যই কিন্তু তুমি এই রুমটেক মনাস্ট্রি ঘুরতে ভুলবে না। রুমটেক খুব সুন্দর একটা বৃহত্তম মনাস্ট্রি সিকিমের, রুমটেক মনাস্ট্রি ঘুরে আসবে, বৌদ্ধ মঠ। আর যদি কেউ গিয়ে থাকো, অলরেডি দেখে এসছো, কমেন্ট বক্সে বলবে যে কেমন লাগলো জায়গাটা। ঠিক আছে, চলো তারপরে প্লেইং টু উইন, এটা কার লেখা? প্লেইং টু উইন, এত সোজা প্রশ্ন। প্লেইং টু উইন সাইনা নেহওয়ালের লেখা, ব্যাডমিন্টন খেলেন তিনি। যুবরাজ সিং এর টেস্ট অফ মাই লাইফ কি? টেস্ট অফ মাই লাইফ, টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং এর বই, এটা যুবরাজ সিং এর বই টেস্ট অফ মাই লাইফ, খুব গুরুত্বপূর্ণ। সচিন তেন্ডুলকারের হচ্ছে, দেখো এটা প্লেইং টু উইন, তো এটা হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, মাই মাই মে হয়ে গেছে, ই মাই ওয়ে। সচিন তেন্ডুলকার প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে প্লেইং টু উইন হচ্ছে তোমার সাইনা নেহওয়ালের। টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং এর। সানিয়া মির্জা যিনি হচ্ছেন তোমার লন টেনিস প্লেয়ার, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে এস এগেইনস্ট, এগেইনস্ট অডস, এস এগেইনস্ট অডস। ঠিক আছে, তো এই বই চারটে মনে রেখে দিও। রিসেন্টলি আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়িয়েছি, ওয়ান নামক একটা বই বেরিয়েছে, এটা হচ্ছে শিখর ধাওয়ানের বই, ওয়ান। চলো, সুপারম্যান চরিত্রটি কি? ব্যাটম্যান বললাম বব কেন, বব কেন হচ্ছে ব্যাটম্যান। আর হচ্ছে সুপারম্যান হচ্ছে জো সাস্টার, জো সাস্টার বা সুস্টার, আরেকজন হচ্ছে জেরি স্যাগেল। তো জো সাস্টার অপশনে রয়েছে, জো সাস্টার হচ্ছে তোমার সুপারম্যান চরিত্রটি সৃষ্টি করেছে। এগুলো পরীক্ষায় আসে, একদম আসে, পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো জো সাস্টার হচ্ছে সুপারম্যান। এবং স্ট্যানলি, ব্যাটম্যান হয়ে গেছে, সুপারম্যান হয়ে গেছে, বাকি থাকলো স্পাইডারম্যান। স্পাইডারম্যান হচ্ছে স্ট্যানলি সৃষ্টিকর্তা, স্পাইডারম্যান, স্পাইডার ম্যান। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর, বলছে সঠিক জোরটি খোঁজো। সঠিক জোর, সঠিক নয়, হ্যাঁ এটা হচ্ছে তোমার বেঠিক। সঠিক নয় কোনটা? সঠিক নয়, সঠিক নয় হচ্ছে এইটা, অপশন নাম্বার সি, চাবাংকুট সঠিক নয়। তার কারণ চাবাংকুট মণিপুরে দেখা যায়, মণিপুর, মণিপুরের হচ্ছে তোমার চাবাংকুট, মিজোরামের হচ্ছে চাবাংকুট নয়। ঠিক আছে, আচ্ছা খার্চি পুজো, খার্চি পুজো ত্রিপুরাতে দেখা যায়, গড়িয়া পুজো ত্রিপুরাতে দেখা যায়, খার্চি পুজো, গড়িয়া পুজো। ঠিক আছে, ঠিক আছে, ইয়াংসং মণিপুরে দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ। মণিপুরে আরেকটা রয়েছে সাংহাই ফেস্টিভ্যাল, সাংহাই ফেস্টিভ্যাল মণিপুরের বিখ্যাত। আরেকটা কি আছে? ওয়াঙ্গালা মেঘালয়ের, খুব গুরুত্বপূর্ণ। মেঘালয়ের গারোরা করে থাকে, গারোরা, গারো উপজাতি যারা আছে তারা ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল পালন করে। তো কারেক্ট নয় হচ্ছে চাবাংকুর, নয় জিজ্ঞেস করেছে এটা। নেক্সট হচ্ছে দেখবো, বলছে সেভিং ক্যাপিটালিজম ফ্রম দ্য ক্যাপিটালিস্ট, এই বইটা কার লেখা? সেভিং ক্যাপিটালিজম অ্যান্ড সেভিং ফ্রম দ্য ক্যাপিটালিস্ট, এই বইটা লিখেছেন হচ্ছে প্রাক্তন আরবিআই এর গভর্নর রঘুরাম রাজন। রঘুরাম রাজানের লেখা সেভিং ক্যাপিটালিজম ফর দ্য ক্যাপিটালিস্ট। আর এখান থেকে তার আরেকটা বই মনে রাখবে, থার্ড পিলার, থার্ড পিলার। আরেকটা বই হচ্ছে তোমার ফল্ট লাইন। এই দুটো বই হচ্ছে তোমার রঘুরাম রাজানের, তিনটে বই টোটাল। ঠিক আছে, আচ্ছা বেশ। চলো তারপরে উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস কত তারিখে? উত্তরাখণ্ড তোমরা জানো, যদি না জানো আমি জানিয়ে দিচ্ছি।
উত্তরাখণ্ড সহ 3টে রাজ্যের জন্ম হয়েছিল 2000 সালে। 2000 সালে 3টে রাজ্যের জন্ম হয়, তার মধ্যে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় 1 নভেম্বর সৃষ্টি হয়েছিল। তারপরে উত্তরাখণ্ড সৃষ্টি হয়েছিল তোমার 9 তারিখে 2000 সালেরই নভেম্বর মাসের 9 তারিখে উত্তরপ্রদেশ ভেঙে, এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড সৃষ্টি হয়েছিল 15ই নভেম্বর। 15ই নভেম্বর। এখানে উত্তরাখণ্ড জিজ্ঞেস করছে, যেহেতু উত্তরাখণ্ড জিজ্ঞেস করছে তাহলে আনসার হয়ে যাবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড 9 তারিখে, উত্তরাখণ্ড 9 নভেম্বর 2000 সালে, ঠিক আছে। কাকে ভেঙে? তোমার হচ্ছে উত্তরপ্রদেশকে বিভাজিত করে, ঠিক আছে। বেশ, তারপরে দেখবো আমরা হিমাচল প্রদেশের একটা তোমার কি মার্শাল আর্ট ড্যান্স পারফর্ম উইথ দ্য শোড। শোড মানে হচ্ছে তোমার তরবারি, ছোট ছোট যেই হয়, সেই বলছে মার্শাল আর্ট ড্যান্স ভারতের একটা তোমার ঐতিহ্য, ট্র্যাডিশন মার্শাল আর্ট। তো এই মার্শাল আর্ট ড্যান্স এটা কোনটা, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে দেখা যায়? তুমি বলবে খৈরাত। খৈরাত হচ্ছে মার্শাল আর্ট। এছাড়া ভারতবর্ষে আরও কিছু মার্শাল আর্ট আছে, জানতে হবে পরীক্ষাতে, ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে গাটকা। এটা হচ্ছে গাটকা কোথায়? গাটকা হচ্ছে, নাম শুনে হাসি পাচ্ছে, গাটকা হচ্ছে পাঞ্জাবে, ঠিক আছে। পিএনবি লিখে দে, পিএন লিখে দিই, পিএন পাঞ্জাব, গাটকা। তারপর হচ্ছে আরেকটা আছে থাংতা, পরীক্ষা এসেছিল, আরআরবিতে এসেছিল এটা। থাংতা, থাংতা হচ্ছে থাংতা হচ্ছে মণিপুরের, ঠিক আছে, মণিপুরের থাংতা। আরেকটা হচ্ছে তোমার থাংতা হয়ে গেল, আরেকটা চলো বাদ দাও, এই কটাই, ঠিক আছে। তো দুটো গাটকা হচ্ছে পাঞ্জাবে, থাংতা হচ্ছে তোমার মণিপুরে, খয়রাত হচ্ছে হিমাচল প্রদেশে। সব কটাই হচ্ছে মার্শাল আর্ট, ঠিক আছে, ভারতবর্ষের। 20 নম্বর, কৃষ্ণদেব রায় সমসাময়িক নিম্নলিখিত ভক্তি সাধক কে? ভাই কৃষ্ণদেব রায় কে? কৃষ্ণদেব রায় হচ্ছে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য, হিন্দু মধ্য ভারতে যখন নাকি নর্থ ইন্ডিয়াতে সুলতানি এজ চলছে, সুলতানি এজ, সিংহাসনে বসে রয়েছে তুগলকরা, সেই সময় দক্ষিণ ভারতে চলছে হচ্ছে এই তোমার কি বলে, দক্ষিণ ভারতে চলছে বিজয়নগর সাম্রাজ্য। কৃষ্ণদেব রায় তার অনেক পরে। তো বিজয়নগর সাম্রাজ্য, তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন, শ্রেষ্ঠ রাজা হচ্ছে, শ্রেষ্ঠ রাজা বিজয়নগরের, তার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। তার রাজধানী হচ্ছে হাম্পি। হাম্পি এটা কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের হাম্পি। তাহলে বুঝতে পারছো দক্ষিণ ভারতের কর্ণাটকের হাম্পি কেন বিখ্যাত? তার কারণ এটা হচ্ছে কৃষ্ণদেব রায় রাজধানী ছিল। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। এবং কোন নদীর তীরে? তুঙ্গ ভদ্রা নদীর তীরে অবস্থিত। তো সেই বিজয়নগর, যে কৃষ্ণদেব রায়ের সমসাময়িক হচ্ছেন কোন? ভক্তি সাধক, এইটা জিজ্ঞেস করেছে। তো উত্তর তুমি বলে দেবে অপশন নাম্বার বি, বল্লভাচার্য। বল্লভাচার্য হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক একজন ভক্তি সাধক ছিলেন, ঠিক আছে। চলো তারপরে, আচ্ছা 23 নম্বর বলছে ছত্তিশগড়ের প্রতিষ্ঠা দিবস চাইছে। ছত্তিশগড়ের 1 নভেম্বর, পড়ালাম কিছুক্ষণ আগে ম্যাপের মধ্যে। আর 15 নভেম্বর হচ্ছে ঝাড়খণ্ড, 15 নভেম্বর ঝাড়খণ্ড। আর 9 তারিখ হচ্ছে 9 নভেম্বর হচ্ছে তোমার হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হচ্ছে 9 নভেম্বর, ঠিক আছে। এত সোজা সোজা প্রশ্ন আসে। 30 মে 1987 সাল গোয়া রাজ্যের মর্যাদা পায়। গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় 30 মে থেকে। গোয়া ভারতের রাজ্য, তো একটা ক্ষুদ্রতম রাজ্য, তো 30 মে 1987 সাল থেকে। দেন হচ্ছে শ্রী চৈতন্যদেব কবে মারা গিয়েছিল? শ্রী চৈতন্যদেব কবে মারা গিয়েছিল? ভাই এখানে প্রশ্ন অপশন একদম ঠিক আছে, যারা দেখছো তারা একটু মিলিয়ে নিও। এটা হচ্ছে তোমার অপশন নাম্বার সি, 1534 সালে তিনি মারা গেছিলেন, 1534 সাল, ঠিক আছে। তোমাদের জন্য একটা কমেন্টে একটা অপশন কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তোমার হচ্ছে কমেন্টে আনসার দেবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ হচ্ছে পরীক্ষায় জিজ্ঞেস করে যে শ্রী চৈতন্যদেবের সমসাময়িক বাংলার সুলতান কে ছিলেন। কোয়েশ্চেনটা দেবে এইভাবে যে 23-এর কোয়েশ্চেন আনসার দেবে, ঠিক আছে। এইভাবে করে লিখবে 23-এর আনসার, এইভাবে করে উত্তরটা লিখবে এমন করে। তো আমি বুঝে যাব যে আনসার দিয়েছো আমার প্রশ্নের, যে শ্রী চৈতন্যদেব বাংলার কোন সমসাময়িক সুলতানের সময় ছিলেন, ঠিক আছে। তো লিখতে হবে তোমাদের, এটা লিখো কিন্তু ভাই জানলে। চলো 24 নম্বর বলছে কোন জোড়াটি ভুল মিলেছে? কোন জোড়াটি ভুল মিলেছে? শ্রীনিবাস ম্যান্ডোলিন বাজায়, ঠিক আছে। বিলায়েত খান তবলা বাজায়, না তিনি সেতার বাজায়। বিলায়েত খান সেতার বাজায়, সেতার, এইটাই ভুল আছে, তার মানে বাকিগুলো ঠিক আছে। ভানুপ্রিয়া কুচিপুড়ির সাথে যুক্ত এবং হচ্ছে শঙ্কর ভট্টাচার্য সেতার বাদক, শ্রীনিবাস হচ্ছে ম্যান্ডোলিন বাজায়। শুধু ভুল হচ্ছে অপশন নাম্বার বি, এটাই ভুলটাই জিজ্ঞেস করতে বলেছে আমাদের, ঠিক আছে। বেশ, চলো নেক্সট, পরবর্তী।
ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ মন্ত্রণালয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এইটার কোন মন্ত্রণালয়ের অংশ? কোন মন্ত্রণালয়ের অংশ? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ কি সেটা তো জানি আগে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করে ভারতের মানে যে মাটি খুঁড়ে যে প্রত্নতত্ত্ব জিনিস বের করে সেইটা। তো এইটা প্রথম স্থাপিত হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াতে 1861 সালে। 1861 সালে স্থাপিত হয়েছিল, ঠিক আছে, 1861 সালে। আর এটার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কালচার মিনিস্ট্রি অফ কালচার বা সংস্কৃতির আন্ডারে রয়েছে। আর এটা স্থাপিত হয়েছিল আলেকজান্ডার কানিংহাম, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কে? আলেকজান্ডার কানিংহাম, নামটা মনে রাখবে, কানিংহাম ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, ঠিক আছে। কারণ তিনি প্রথম আজকে ডাইরেক্টর জেনারেল ছিলেন, ডিজি ছিলেন, প্রথম ডিজি ছিলেন হচ্ছে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, চলো। 26 বলছে বাটলার কমিশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। বাটলার কমিশন তার উদ্দেশ্য কি ছিল? বাটলার কমিশন এসেছিল 1927 সালে। 1927 সালে ব্রিটিশ এটাকে এনেছিলেন, ঠিক আছে। এই কমিশনটা বলছিল যে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে, মানে ব্রিটিশ গভর্নমেন্ট, তখন তো হচ্ছে দুই ধরনের ইন্ডিয়া ছিল, ভারতবর্ষ বলে তেমন কিছু ছিল না, কিন্তু ভারতকে আমরা দুই ভাগে বিভাজিত করতে পারতাম। ভারত মানে হচ্ছে একটা হচ্ছে প্রিন্স বা রাজাদের ভারতবর্ষ, রাজারা ছিল, আর হচ্ছে তোমার অন্যদিকে ছিল হচ্ছে ব্রিটিশ। যেমন তোমার কি বলে, পাতিয়ালা, মানে পাঞ্জাবের কিছু অংশ, কিছু জায়গা পাতিয়ালার রাজা, তারপর রাজপুতানার কিছু কিছু জায়গা রাজা ছিল, গোয়ালিয়রের রাজা ছিলেন, ঠিক আছে। এমন কিছু জায়গায় যেখানে রাজতন্ত্র চলছিল সেই জায়গা, ছোট্ট ছোট্ট জায়গাগুলো রাজতন্ত্র চলতো, সেখানটাতে রাজার কাহিনী, মানে রাজত্ব চলতো। এবং ম্যাক্সিমাম বাকি অঞ্চলগুলোতে ব্রিটিশরা রুল করতো, যেমন বেঙ্গল, মাদ্রাস, বম্বে, হ্যাঁ। তো এই জায়গাগুলো হচ্ছে তোমার ব্রিটিশদের আন্ডারে ছিল। তো ব্রিটিশরা রাজতন্ত্র যেই জায়গাগুলো হচ্ছে, রাজাদের সাথে কমিউনিকেশন কিভাবে হবে বা রাজাদের সাথে তাদের সম্পর্ক কি হবে, তো প্রিন্সলি স্টেটগুলোর সাথে রিলেশন এটা ইমপ্রুভ করবার জন্য বা স্টাডি করবার জন্য বাটলার কমিশন আনা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগের জন্য একটা কমিটি এনেছিল, যে জালিয়ানওয়ালাবাগে কি ঘটনাটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করতে হবে। তার জন্য একটা কমিটি আনে, নাম হচ্ছে হান্টার কমিটি। হান্টার কমিটি, কমিশন নয়, কমিটি। হান্টার কমিটি আনা হয় 1919 সালে। এবার হান্টার কমিশনও বলে একটা আলাদা রয়েছে, হান্টার কমিশন। যদি হান্টার কমিশন বলে তাহলে হবে এডুকেশনের জন্য, আর যদি হান্টার কমিটি বলে তাহলে হচ্ছে তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য, ঠিক আছে। 27 ভুল মিলেছে কোনটা, নাকি ভুল মিলেছে কোনটা? ওয়াটার ডে 22 মার্চ মিলে গেছে, জিরো ডিসক্রিমিনেশন ডে 20 মার্চ নয়, 1 মার্চ, ঠিক আছে। এইটাই, বাকিগুলো মিলে গেছে সব কটা, ওকে। পরবর্তী, নেক্সট, আর্ট অফ হ্যাপিনেস, এটা কার লেখা? আর্ট অফ হ্যাপিনেস লিখেছেন হচ্ছে দলাই লামা। দলাই লামা হচ্ছে তিব্বত, যেটা বর্তমানে চায়না কবজা করে রেখেছে। তো তিব্বতে থাকে লামা বা বৌদ্ধিস্টরা থাকে, তো তাদের ধর্মীয় গুরুকে বলা হয় দলাই লামা। দলাই লামা কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা পদের নাম। তো যখন হচ্ছে তিব্বতকে দখল করছে চায়না, চীন যখন ক্যাপচার করে নিচ্ছে, তখন দলাই লামা ভারতের শরণাপন্ন হন। নেহেরু তখন প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে। তখন দলাই লামা ভারতে চলে আসে, হিমাচল প্রদেশের, এইচপি লিখলাম, হিমাচল প্রদেশের একটা জায়গা রয়েছে ধর্মশালা যেটাকে বলা হয় ধর্মশালা, ঠিক আছে। ধর্মশালাতে এখনো পর্যন্ত দলাই লামা বাসস্থান, দলাই লামা আছে। তো দলাই লামার লেখা হচ্ছে তোমার আর্ট অফ হ্যাপিনেস। এছাড়াও দলাই লামার আরেকটা বই আছে, লিখতে পারো, ফ্রিডম ইন এক্সাইল। কি বললাম? ফ্রিডম ইন এক্সাইল, খুব গুরুত্বপূর্ণ কিছু, ঠিক আছে। আচ্ছা, চলো তারপরের প্রশ্ন। বলছে যে দ্য সঠিক মিলছে না কোনটা? মিলছে না সোলাং সিকিমে মিলছে, এটা মিলছে। বুন্ডি রাজস্থানের একটা উৎসব, এগুলো সব উৎসব, কিন্তু এগুলো সব উৎসব, এখানে রাজ্য। তো বুন্ডি উৎসব রাজস্থানে দেখা যায়, মিলছে। বৈশাখী উৎসব হরিয়ানায় দেখা যায়, মিলছে। এবং হচ্ছে দেখো, হরিয়ানা তো দেখা যায়, পাঞ্জাবও দেখা যায়, কারণ হচ্ছে পাঞ্জাব হরিয়ানা একসাথেই ছিল, ঠিক আছে। তো পাঞ্জাব হোক হরিয়ানা হোক, বৈশাখী উৎসব সেখানে দেখা যাচ্ছে। পরাগ ফেস্টিভ্যাল হচ্ছে আনসার হবে, আনসার হচ্ছে মিলছে না বলছে, তো উত্তর হবে পরাগ ফেস্টিভ্যাল মিজোরামের সাথে মিলছে না, তার কারণ পরাগ ফেস্টিভ্যাল হচ্ছে অসমে দেখা যায়, অসমে হচ্ছে তোমার পরাগ ফেস্টিভ্যাল দেখা যায়। ক্লিয়ার হলো? এই খেয়াল রাখবে কিন্তু, পরাগ ফেস্টিভ্যাল আসামে খুব গুরুত্বপূর্ণ, অসম। আচ্ছা, বৈশাখী উৎসব হচ্ছে তাদের নববর্ষ, পাঞ্জাবিদের নববর্ষ,
ভাই এই বৈশাখী ফেস্টিভ্যালের সময় তো 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল, ঠিক আছে, বৈশাখী উৎসবের সময়। তা আমরা, ওরা বলে বৈশাখী, আমরা বলি নববর্ষ, এই আর কি, আর কিছুই না। চলো, বলছে যে উত্তরাখণ্ডের আলমোড়া নামক একটা জায়গা রয়েছে। তো উত্তরাখণ্ডের, ভারতবর্ষের উত্তরাখণ্ডের আলমোড়াতে জন্মগ্রহণ করেছে নিম্নলিখিত একজন, আশ্চর্যজনক বিষয়, নাম দেখো। তিনি ব্রিটিশ ছিলেন এবং 1920 সালে তাকে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তার নাম কি? তাহলে এখান থেকে দুজন রয়েছে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, আর এখানে বলেছে 1902 সালে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে, তাও আবার চিকিৎসাতে। তো তার নাম হচ্ছে রোনাল্ড রস, যিনি ম্যালেরিয়া, যে অ্যানোফিলিস মশা ছড়াচ্ছে, তো ম্যালেরিয়ার এই ধারণাটা তিনি দিয়েছিলেন। সেই জন্য রোনাল্ড রসকে 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে তোমার দ্বিতীয়বার, নোবেল তো চালু হয়েছে 1901-এ, একে চালু হয়েছে, দ্বিতীয় বছরই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানে, রোনাল্ড রস। তার জন্ম ভারতবর্ষের উত্তরাখণ্ডের আলমোড়াতে, ঠিক আছে। আচ্ছা, রুডিয়ার্ড কিপলিং, যিনি লিখেছেন দ্য জঙ্গল বুক, এই যে মোগলি, মোগলির কাহিনীটি তিনি লিখেছেন, তো তারও জন্ম ভারতবর্ষের বোম্বেতে, বোম্বেতে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। আর তোমার আলেকজান্ডার ফ্লেমিংকে কেনা জানে, তিনি হচ্ছেন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে যতগুলো প্রশ্ন দেখলাম অনেক বেশি 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 করে অ্যানালিসিস করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে স্যার সেট নাম্বার 2 আনুন, এবং হচ্ছে এই সিরিজটা কন্টিনিউ করুন পরীক্ষার আগে পর্যন্ত। তো পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের জন্য একেবারে যে কোনো এক্সাম, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই সিরিজটা কন্টিনিউ হবে, কিন্তু তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে। তো কমেন্ট করে দিও এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।